ওয়েলকাম সবাইকে আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা বাস্তব সংখ্যা রিলেটেড যে প্রশ্নগুলো অলরেডি বিভিন্ন বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষাগুলোতে চলে আসছে, আমরা তার প্রশ্ন সমাধানগুলো দেখার চেষ্টা করব। তাহলে চলেন আমরা প্রথমে দেখে নেই কোন ধরনের বাস্তব সংখ্যা রিলেটেড কোশ্চিনগুলো আমাদের পরীক্ষাতে আসছে। আমরা প্রথমে একটা কোশ্চিন দেখতে পাচ্ছি এবং এটাও দেখতে পাচ্ছি যে এই কোশ্চিনটা অলরেডি 40তম বিসিএস এর পরীক্ষাতে চলে আসছে। তাহলে চলেন আমরা একটু কোশ্চিনের কথাটাতে চলে আসি যে কোশ্চিনে আমাদেরকে কি জিজ্ঞেস করতেছে তারা। আমাদের কোশ্চিনে বলা হলো যে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তাহলে মূলদ এবং অমূলদের রিলেশনটা আমরা অলরেডি দেখে আসছি। আমরা এখন দেখব এখানে যে 4টা অপশন দেওয়া আছে এই 4টা অপশনের মধ্যে কোনটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তার মানে যদি কোনো অপশন থেকে আমরা মূলদ সংখ্যা পেয়ে যাই তাহলে সেই অপশনটা আমরা ডিলিট করে দিব, কারণ আমাদের দরকার হচ্ছে কোনটা অমূলদ সংখ্যা। এই অংশটুকুর দিকে আমরা একটু ফোকাস করব, অর্থাৎ আমাদের চাওয়াটা কোনটা সেই দিকে একটু আমরা ভালো করে লক্ষ্য করব। তাহলে চলেন দেখে নিই প্রথম যে অপশনটা আছে সেটা কি আমাদের মূলদ নাকি অমূলদ, আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা আগে একটু বোঝার চেষ্টা করি যে মূলদ আসলে কোনটা ছিল। যে সংখ্যাগুলোকে মূলত আমরা হরলব ভিত্তিতে যদি লিখতে পারি সেগুলোকেই আমরা বলছিলাম মূলদ সংখ্যা। তাহলে প্রথম অপশন যেটা ছিল 0.4, এটাকে দেখেন আমরা যদি ভাঙানোর চেষ্টা করি হরলব ভিত্তিতে তাহলে আমরা এটাকে লিখতে পারি 4 ডিভাইডেড বাই দশমিকের জন্য 1, দেন দশমিকের পরে একটা সংখ্যার কারণে একটা 0, অর্থাৎ চলে আসলো 4/10। এই 4/10 কাটাকাটি করলে কত চলে আসবে বা ছোট করলে কত চলে আসবে আমাদের ওইদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা শুধু দেখব এটাকে কি হরলব ভিত্তিতে লেখা যায় কি যায় না পূর্ণ সংখ্যা দিয়ে। তাহলে যেহেতু হরলব ভিত্তিতে আমরা লিখতে পাচ্ছি তাহলে এটা ডেফিনেটলি একটা কি সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে আমরা এই ক নাম্বার অ্যান্সার অপশনটা কেটে দিলাম যে না, এটা আমাদের কোনো অ্যান্সার নয়, তার কারণ আমরা খুঁজতেছি অমূলদ। দেন আমরা এখন চলে যাব খ নাম্বার অপশনটাতে, √9। চলেন দেখি এই যে স্কয়ার রুট অফ 9, আমরা সংক্ষেপে যেটাকে ইনফরমালি বলি হচ্ছে √9, তাই না? যেটার ফর্মাল শব্দটা হচ্ছে স্কয়ার রুট অফ 9 বা 9-এর বর্গমূল। 9-এর বর্গমূল করলে কত চলে আসে? +-3। আমরা প্লাস মাইনাসটাকে আপাতত অমিট করে দিচ্ছি, শুধু সংখ্যাটা নিয়ে কাজ করছি। তাহলে 3 হচ্ছে একটা কি পূর্ণ সংখ্যা। আমরা এটা জানি যে পৃথিবীর যে কোনো পূর্ণ সংখ্যাকেই কিন্তু হরলব ভিত্তিতে লেখা যায়, অর্থাৎ 3 কে আমরা লিখতে পারি এভাবে যে 3 ডিভাইডেড বাই হচ্ছে 1। তার মানে আমরা পূর্ণ সংখ্যাকে হরলব ভিত্তিতে লিখতে পারা মানে সেটাকে আমরা এখন মূলদ সংখ্যা বলতে পারি। তাহলে আমরা খ নাম্বার অপশনটাকেও কেটে দিলাম যে না, এটাও আমাদের কোনো মূলদ সংখ্যা যেহেতু হচ্ছে তাহলে অমূলদ সংখ্যা নয় আমরা বললাম। ওকে, আচ্ছা, তাহলে এবার আমাদের যাওয়ার পালা হচ্ছে গ নাম্বারটাতে। দেখেন গ নাম্বারটাতে কত ছিল? 5.639। এটা আমাদের মূলদ নাকি অমূলদ সেটা এখন আমাদের চেক করতে হবে। আমরা জানি যে দশমিকের পরের সংখ্যাগুলো যদি ফিক্সড হয়ে যায়, অর্থাৎ সেটা যদি কোনো সসীম ভগ্নাংশ হয়ে যায়, এটাকে ডেফিনেটলি হরলব আকারে লেখা যায়। অর্থাৎ এটাকে যদি আমরা লিখতে যাই তাহলে কি চলে আসবে? 5639 ডিভাইডেড বাই দশমিকের জন্য চলে আসে 1, দেন দশমিকের পরে 3টা ঘরের জন্য 3টা শূন্য চলে আসলো। তাহলে দেখেন 5.639 এটাকে আমরা 5639 ডিভাইডেড বাই 1000 এই আকারে লিখতে পাচ্ছি। আবারও সেই একই কথা, কাটাকাটি করার কোনো প্রয়োজন নেই, আমরা শুধু দেখব যে এটাকে হরলব আকারে লেখা যাচ্ছে কিনা। যেহেতু লেখা যাচ্ছে তাহলে এটা একটা মূলদ সংখ্যা। তাহলে আমরা এই অপশনটাকেও কেটে দিচ্ছি, কারণ আমাদের প্রয়োজন হচ্ছে কোনটা? অমূলদ সংখ্যা। তাহলে এটাও আমাদের অ্যান্সার হচ্ছে না। এখন সমস্যাটা বেঁধে যায় এখানে যে যখন আমরা এইরকম সিচুয়েশনে পড়ে যাই, ক, খ, গ তিনটার একটাও অ্যান্সার হচ্ছে না, দ্যাটস ওয়াই মাথায় এখন চলে আসে ডেফিনেটলি আমাদের ঘ নাম্বারটাও অ্যান্সার হবে। কেন? কারণ 4টা অপশনের মধ্যে যেহেতু বাকি 3টা হয় নাই তাহলে এটা হইতে বাধ্য। কিন্তু আমরা এখানে একটা ছোট্ট একটা প্রবলেম ফেস করব। দেখে নিই সেই প্রবলেমটা হচ্ছে কোনটা আমাদের। সেই প্রবলেমটা হচ্ছে এই যে স্কয়ার রুট অফ 27/48 যেটা আছে সেটা কি হবে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা একটু স্পেস নিয়ে নেই এখানে। আমাদের দরকার হচ্ছে এখন
স্কোয়ার রুট অফ 27/48, 27/48। আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে সংখ্যা দুটাকে আমরা একটু ছোট করার চেষ্টা করব। চলেন দেখি আমরা একটু ছোট করতে পারি কিনা। আমরা 27 আর 48কে চোখের দেখায় দেখেন আমরা 3 দ্বারা কিন্তু ভাগ করতে পারি। এটাকে 3 দ্বারা ভাগ করতে পারি, এটাকেও 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 3 দ্বারা ভাগ করলে কাকে পাবো আমি? 9। 3 দ্বারা ভাগ করলে কাকে পাবো? 3 16 48, অর্থাৎ 3 9 27 আর 3 16 48। অর্থাৎ এটাকে তাহলে এখন আমরা এইভাবে লিখতে পারি, স্কোয়ার রুট অফ 9 ডিভাইডেড বাই হচ্ছে 16। ওকে, তাহলে যেটা ছিল স্কোয়ার রুট অফ 27/48, সেটাকে আমরা ছোট করে লিখলাম স্কোয়ার রুট অফ 9 ডিভাইডেড বাই 16। এখন দেখেন এই যে স্কোয়ার রুট যেটা আছে সেটা কার জন্য? সেটা কি শুধু 9 এর জন্য নাকি সেটা 16 এর জন্য? এটা কিন্তু দুটার জন্য। দ্যাটস ওয়াই তাহলে আমরা এটাকে আরেকটু এভাবে লিখতে পারি, একদম ভাঙানোর যদি চেষ্টা করি, 9 এরও বর্গমূল দরকার, আমাদের 16রও বর্গমূল প্রয়োজন এখানে। ওকে, তাহলে এবার একটু দেখার চেষ্টা করি, এই যে আমাদের 9 এর বর্গমূল আর 16 বর্গমূল করতে হচ্ছে, সেখানে 9 এর বর্গমূল করলে আমরা পাচ্ছি +-3 আর 16 বর্গমূল পাচ্ছি +-4, তাই না? আমরা প্লাস মাইনাস চিহ্নগুলোকে অমিট করে দিচ্ছি, কারণ আমাদের প্রয়োজন হচ্ছে কোনটা? আমাদের প্রয়োজন হচ্ছে হরলব আকারে আমরা স্পেসিফিক কোনো সংখ্যা পাচ্ছি কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। তাহলে দেখেন এই স্কোয়ার রুট অফ 27/48কে আমি কিন্তু 3/4 আকারে যেহেতু লিখতে পাচ্ছি, হরলব আকারে লিখা যাচ্ছে, তার মানে এটা ডেফিনেটলি একটা মূলদ সংখ্যা। তাহলে এটাকেও কিন্তু আমরা অ্যান্সার হিসেবে রাখতে পাচ্ছি না, এই কারণে এটাকেও আমরা অ্যান্সার হিসেবে কেটে দিলাম। অর্থাৎ 40তম BCS এর এই কোশ্চেনটাতে আমরা যখন ফেস করি পরীক্ষার হলে তখন কোনো অ্যান্সার এখানে ছিল না। যদি এখন অপশনে এই জায়গাটায় এরকম না থেকে যদি বলতো √2 এটার বর্গমূল, তাহলে আমরা বলতাম ইয়েস, √2 বর্গমূল করলে সেটা একটা অমূলদ সংখ্যা আসবে, তখন আমরা এটাকে অ্যান্সার দিতে পারতাম। কিন্তু এরা যে অপশনটা এখানে দিছে সেই অপশন থেকে আমরা অমূলদ সংখ্যা বলতে পারছি না। তাহলে আশা করি এই 40তম BCS এর কোশ্চেনের অ্যান্সার অপশনগুলো থেকে আমাদের কোনটা মূলদ নাকি কোনটা অমূলদ সংখ্যা হবে সেটার একটা ধারণা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এই কোশ্চেনের আমরা কোনো অ্যান্সার আপাতত এখানে পাচ্ছি না। আমরা এবার একটু যাওয়ার চেষ্টা করি পরের কোশ্চেনে। দেখে নিই পরের কোশ্চেনটা কততম BCS এ চলে আসছে। এটা 34 BCS অর্থাৎ 34তম BCS এর একটা কোশ্চেন। দেখে নিই কোশ্চেনের কথাটাতে কি ছিল। তারা বলল কোন সংখ্যার 0.1 পৌনঃপুনিক ভাগ, এটা কিন্তু 0.1 না, 0.1 একটু খেয়াল করবেন, এখানে কিন্তু পৌনঃপুনিক চিহ্ন আছে, তার মানে 0.1 পৌনঃপুনিক। আর পরেরটা যেটা বললো সেটা হচ্ছে 0.1, অর্থাৎ কোন সংখ্যার 0.1 পৌনঃপুনিক ভাগ এবং 0.1 ভাগের মধ্যে পার্থক্য হচ্ছে 1.0। এটা 1.0 বলা আর শুধু 1 বলা কিন্তু মূলত একই কথাই। আমাদেরকে অনেক সময় তারা টুইস্টের মধ্যে ফেলানোর জন্য এরকম 1.0 বা 1.00 এরকম দিয়ে দেয়, কারণ শুধু 1 দিলে আমরা সবাই বুঝি, কিন্তু যখন 1.0 দেয় তখন আমাদের মাথায় ওই 0 রাখবো কি রাখবো না এরকম একটা কনফিউশন তৈরি হয়। তারা ডেফিনেটলি ট্রাই করে আমরা যেন কনফিউশনের মধ্যে পড়ে যাই। ওকে, আচ্ছা, তাহলে কোশ্চেনের কথাটা আরেকবার একটু দেখে নেই। কোন সংখ্যার 0.1 পৌনঃপুনিক ভাগ এবং 0.1 ভাগের মধ্যে পার্থক্য যদি 1 হলে সংখ্যাটি কত আসবে? আমরা একদম একটু ম্যানুয়ালি চিন্তা করার চেষ্টা করি। প্রথম কথা, সংখ্যাটা কত সেটা কি আমরা জানি? না, সংখ্যাটা কত আমরা জানি না। তাহলে সেই সংখ্যাটাকে ডেফিনেটলি কোনো একটা ভেরিয়েবল দ্বারা আমরা ধরে নিব এখন। তাহলে আমরা ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে x। ওকে, আচ্ছা, তাহলে প্রথম কথা কি ছিল? সংখ্যার 0.1 পৌনঃপুনিক ভাগ। তাহলে সংখ্যার এখানে একটা র আছে, এই র মানে কি বোঝানো হয়? এই র মানে বোঝানো হয় এর। তার মানে আমরা ব্যাপারটা এইরকম বলতে পারি যে x এর 0.1 পৌনঃপুনিক ভাগ, এটা হচ্ছে আমাদের এই ভাগটা। তারপরে আবার বললো যে ওই সংখ্যার 0.1 ভাগ মানে ওই সংখ্যাটারই, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে কত? x। তাহলে আবার আমরা বলবো যে x এর এইবারে বলবো হচ্ছে 0.1 ভাগ। ঠিক আছে, 0.1, 0.1 বা 0.1 আমরা যে কোনো ভাবে লিখতে পারি। এই 0.1 ভাগ, এই দুইটা ভাগের মধ্যে তারা বলে দিল পার্থক্য। এখন কোশ্চেন, এই পার্থক্যটার যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি তার ম্যাথমেটিক্যালি ফর্ম কোনটা?
পার্থক্য মানে কিন্তু ম্যাথমেটিক্যালি ফর্মে যদি আপনি বলেন তাহলে সেটা বিয়োগ চিহ্নটা আসবে। তার মানে এই পার্থক্য মানে আমরা এখানে কোন চিহ্ন ইউজ করব? বিয়োগ চিহ্ন। তাহলে এই দুইটার মধ্যে বিয়োগফলটাই হবে ইকুয়াল টু 1.0 বা শুধু 1। এই হচ্ছে আমাদের মূল সমীকরণটা। এখন তারা কিন্তু এই কাজটা খুব সহজেই করতে পারতো। এরকম একটা সমীকরণ দিয়ে বলতো এক্স এর মানটা কত আসবে বলেন। কিন্তু মজার ব্যাপার, তারা এই সমীকরণটাকে এইভাবে ডিরেক্ট আকারে না লিখে তারা কথা দিয়ে বলে দিচ্ছে। তার মানে আমাদের প্রথম কাজ কিন্তু এই অঙ্কটার সলিউশন করা নয়। আমাদের প্রথম কাজ হচ্ছে এই কথাকে সমীকরণে আমাদের কনভার্ট করা। এই কথাকে যখন সমীকরণে আমি কনভার্ট করতে পারবো তখন খুব সহজেই আমরা সেই কোশ্চেনের অ্যান্সারটা বের করতে পারবো। তাহলে চলুন আমরা একটু সমাধান করার চেষ্টা করি যে এটা সমাধান করলে কত চলে আসে। আমরা যখন দ্বিতীয় লাইনে আসব তখন আমরা জানি x এর মানে হচ্ছে গুণন 0.1 পৌনঃপুনিক। আমরা অলরেডি জানি যে পৌনঃপুনিক সংখ্যাগুলো ভাঙাইতে হয় কিভাবে। প্রথম কাজ হচ্ছে কি, সম্পূর্ণ অংশটাকে একটা পূর্ণ সংখ্যা আমরা ধরে নিব। তাহলে এটাকে একটা পূর্ণ সংখ্যা ধরলে কত চলে আসবে? 1। দ্বিতীয় কাজ হচ্ছে যদি পৌনঃপুনিক ব্যতীত কোনো সংখ্যা থাকে তাহলে সেটা বিয়োগ করে দিব। দেখেন পৌনঃপুনিক ব্যতীত কোনো সংখ্যা নাই, তার মানে বিয়োগের কাজও নাই। এখন চলে আসবো নিচের প্রশ্নে। নিচের প্রশ্নের প্রথম কাজ হচ্ছে যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন থাকবে ততগুলো 9 বসবে। তাহলে এখানে পৌনঃপুনিক আছে কয়টার উপরে? একটার উপরে, তাহলে একটা 9। দ্বিতীয় কথা হচ্ছে দশমিকের পর যদি পৌনঃপুনিক ব্যতীত কোনো সংখ্যা থেকে থাকে তাহলে ততগুলো সংখ্যার জন্য ততগুলো শূন্য বসাইতে হবে। এখানে দেখেন দশমিকের পর পৌনঃপুনিক ব্যতীত কেউ নাই, নিশ্চয়ই আমাকে কোনো শূন্যও এখানে বসানোর প্রয়োজন নেই। তার মানে আমরা 0.1 পৌনঃপুনিককে ভাঙাইলে পাইলাম 1/9। ওকে, আচ্ছা ডান এই পর্যন্ত। এখন চলে আসি মাইনাস পরের অংশে। x এর ম্যাথমেটিক্যালি ফর্ম হচ্ছে আমাদের কি হয়? গুণন 0.1 ভাঙাইলাম 1, দশমিকের জন্য 1, দশমিকের পরে এক ঘরের জন্য একটা শূন্য, ইকুয়াল টু হচ্ছে 1। এই হচ্ছে আমাদের সেকেন্ড লাইনের অংশটুকু। এখন আমরা খুব দ্রুত খুব সহজেই কিন্তু এটা অ্যান্সারে চলে আসতে পারি। কিভাবে দেখেন, এখন আমরা এটাকে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? x/9 মাইনাস এখান থেকে পাচ্ছি x/10 ইকুয়াল টু আমরা বলতে পারি আসবে হচ্ছে কত? 1। এখন আমাদের কাজ হচ্ছে এই 9 আর 10 এর লসাগু করব। লসাগু করলে কত চলে আসবে? 90। তাহলে আমরা যদি 9 দ্বারা ভাগ করে দিই তাহলে 10 আসবে। তার মানে 10x মাইনাস আসবে 10 দ্বারা ভাগ করলাম 9, তাহলে 9x ইজ ইকুয়াল টু 1। দ্যাট মিন্স আমরা এখান থেকে সরাসরি বলে দিতে পারি উপরের বিয়োগফলে আসবে শুধু x, 90 ওই পাশে চলে গেলে গুণন হয়ে যাবে, তার মানে x এর মান হচ্ছে 90। আর এই x টাই ছিল আমাদের সেই সংখ্যাটা, নিশ্চয়ই। তাহলে আমরা বলতে পারি আমাদের এই কোশ্চেনটা অর্থাৎ 34তম বিসিএস এর এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 90। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের অ্যান্সার অপশনে যে সংখ্যাগুলো দেওয়া ছিল তার মধ্যে অ্যান্সারটা কোনটা। এই সেই অ্যান্সারটা হচ্ছে আমাদের জন্য কোনটা আসবে? আসবে হচ্ছে 90।